গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বাড়িতে আসবে আমার ননদ আপনাদেরকে বলে দিই, আমার হাজব্যান্ডের থেকে বড়, মানে আমার হাজব্যান্ডের দিদি হয়, তাই আমিও দিদিই বলি। তো দিদির বাড়ি যেহেতু অনেকটাই কাছে, তাই দিদি এখানে আসলে মাঝে মধ্যেই তো আসে, কিন্তু থাকা আর হয় না। ওই যে বাড়ির কাছে বাপের বাড়ি হলে না সত্যিই থাকা হয়ে ওঠে না। তো আজকে সকাল সকালে দিদি আসবে এই বাড়িতে, আর আজকে ভাবছি জল খাবারে একটু স্পেশালি ইডলি বানাবো। ইডলিটা আমার ননদ ভীষণ পছন্দ করে, সাথে নন্দাও ভীষণ ভালোবাসে। বেশ কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা সুজি দিয়ে ইডলি রেসিপি, একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম। তো আজকে সুজি দিয়ে নয়, আজকে একদম চাল আর বিউলির ডাল দিয়ে ইডলিটা বানাবো। কাল রাতের বেলায় আমি একদম মিক্সচার গ্রাইন্ডারে চাল ডালটা ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে রেখেছি, কারণ এই ইডলিটা বানানোর জন্য না আগের দিন রাতে যদি এটা পেস্ট করে ব্যাটারটা তৈরি করে রাখা হয় তাহলে বেশি ভালো হয়। বিকেলের দিকে শাশুড়ি মা চাল ডালটা ভিজিয়ে রেখেছিলেন, তো রাতের বেলা তখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে, তখন আমি সমস্ত চাল ডাল একদম সুন্দর মতন পেস্ট করে রেডি করে রেখেছি, কারণ যেহেতু সকালবেলা ইডলিটা বানানো হবে। তবে সকালবেলা এখন আমি একটুখানি ছোলা মাখা করব। আসলে না গত দুদিন ধরে আমরা যে ছোলাটা ভিজিয়ে রাখি, কাঁচা ছোলা খাই, সেটা খাওয়া হচ্ছে না, তো জমে গেছে আর কি। তো আমার বর বলছে আজকে একটুখানি ছোলা সিদ্ধ খাবে, খুব বেশি নেই, অল্প পরিমাণে আছে, তো সবাই মিলে খেলে ওই একটু একটু হয়েই যাবে। তো এই জন্য একটু শসা আর একটু টমেটো কেটে নিচ্ছি। শ্বশুরমশাই শাশুড়ি মা খাবেন, ওই কারণে আর পেঁয়াজ দেব না, আর সকালবেলা পেঁয়াজটা, কাঁচা পেঁয়াজ ভালোও লাগে না। তো আমি ছোলাটা সেদ্ধ করে নিয়েছি, এবার ওই স্যালাড হিসাবে যেগুলো দেবো কেটে নিচ্ছি। আর বাড়ির কাছে গন্ধরাজ লেবু তো রয়েইছে। তবে দিদিরা এখনও আসেনি, এখন অনেকটা সকাল, তো আমি বাসি কাজগুলো সেরে এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি। তবে ভাতটা আজকে সকালের নয়, দুপুরের জন্য বসিয়েছি। আজকে সকালবেলা যেহেতু ব্রেকফাস্ট ইডলি হবে, তো ইডলি খাওয়ার আগে একটু করে ছোলা সিদ্ধ সবাই খেয়ে নেব। আর এদিকে মাছ আনা হয়েছে, আজকে আমার বর কাতলা মাছ এনেছে। আগের দিন বলছিলাম রুই মাছটা আমার ভালো লাগছে না, ওই কারণে আর একটু বেশি করে মাছ নিয়ে এসছে, কারণ দিদিরা যেহেতু আজকে এই বাড়িতেই খাওয়া দাওয়া করবে। দিদিরা না যখনই আসে ওই সারাদিনটা থাকে, রাতের দিকে বাড়ি চলে যায়, খুব কমই হয়তো 2-3 দিন থাকে, বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বেশি থাকে, তবে ওই এসেই চলেই যায় আর কি, মানে রাতে থাকাটা খুব কমই হয়। আসলে বাড়ির একদমই কাছে তো, ওই কারণে। আর আমিও যখন যাই তখন না ওই বাড়িতে থাকা হয় না, মানে রাতের দিকটা থাকি না, চলেই আসি। হয়তো সারাদিনটা কাটালাম, কাটিয়ে রাতের দিকটা বাড়ি চলে আসি, কারণ আমাদের মনে হয় যে বাড়িতে গেলেই মনে হয় ঘুমটা ভালো হবে। আর মিছরি তো এখন আমার মতোই হয়ে গেছে, ও যেখানেই যাক না কেন রাতের দিকটা ওর বাড়িতে গেলে বেশি ভালো হয়। তবে মামার বাড়ির ব্যাপারটা আলাদা, যেহেতু মামার বাড়িটা একটু দূরে। তো আমি আজকে একটু বেড কভারটা চেঞ্জ করছি, কারণ এখন মিছরির জন্য বেড কভারটা নোংরা দেখছি কমই হচ্ছে। মিছরি এখন না বেড কভারটা কমই নোংরা করছে, যে কারণে বেশ কয়েকদিন ওই বেড কভারটা পাতা ছিল, আমি এমনিতেই তুলে ফেললাম। আর দিদিরা যেহেতু আসবে, ওই জন্য একটা কাঁচা দেওয়া বেড কভার আমি এখন পেতে নিলাম। তবে অবশ্যই একদম কটনের বেড কভার পাচ্ছি। আর আমার এই বেড কভারগুলো ভীষণ পুরনো পুরনো হয়ে গেছে, কিন্তু কি করব বলুন তো, বেড কভারগুলোকে তো বাতিলও করে দিতে পারছি না, কারণ ভীষণ ভালোও আছে বেড কভারগুলো, মানে দেখতেই একটু ফ্যাকাশে হয়ে গেছে। আসলে ব্যাপারটা কি বলুন তো, যখন আমি প্রেগনেন্ট ছিলাম এই সময়কার বেড কভার এগুলো, তো তখন এগুলো নতুন ছিল, তো তখন না আমি যেহেতু কাছাকাছিটা করতে পারতাম না, তখন তো আমি বাপের বাড়িতে ছিলাম, তো তখন আমার শাশুড়ি মা না কী করতো, গরম জলে এই বেড কভারগুলো ভিজাতো আর কি কাচার জন্য। আর ওই যে আমাদের বাড়িতে যে মাসি কাজ করে উনি কেচে দিত। তো যেহেতু শাশুড়ি মা খুব টকবকিয়ে গরম জল ফুটিয়ে সেটাতেই বেড কভারগুলো কাচতো, আর ওই গরম জলের কারণেই না বেড কভারগুলোর কালারগুলো এরকম ফ্যাকাশে হয়ে গেছে, বুঝেছেন। আসলে পুরোনো দিনের মানুষ তো ভাবে একটুখানি গরম জল দিলে যদি বেশি পরিষ্কার হয়। তবে আমাদের বেড কভার তো 2 দিন পর পরই চেঞ্জ করি, মানে নোংরা হওয়ার আর সুযোগ দিই না। কিন্তু ওই যে পুরোনো যুগের মানুষ, যাই হোক কি আর করা যাবে, কিন্তু এই বেড কভারগুলো এখনও আমি ইউজই করছি। তো বিছানাটা ওদিকে গুছিয়ে এসে দিদি দেখছি চলে এসেছে নিচে, ওদিকে হচ্ছে ইডলির প্রস্তুতি চলছে আর কি। ততক্ষণে আমি উপরেই ভাবলাম যে বাদাম দিয়ে যে চাটনিটা বানাবো সেটা বানিয়ে ফেলি।
আসলে দিদি এই বাড়িতে আসলে এই টুকিটাকি জিনিসগুলো এখন বানানো হয়। এখন তো আর আমি পেরে উঠি না মিছরিকে নিয়ে। আগে আমি টুকিটাকি জিনিস বানিয়ে কিন্তু সবাইকে খাওয়াতাম। আর আগে যখন আমার ননদ এই বাড়িতে আসতো তখন কিন্তু পুরো রান্না আমি করতাম এবং নিজে হাতে সবাইকে বেড়ে খাওয়াতাম। কিন্তু এখন ওটা অতটা পেরে উঠি না, যতটা পারি সেটুকুই করি, কারণ মিছরিকে নিয়ে মিছরির পিছনে অনেক কাজ তো, মানে ওকে টোটালি খাওয়ানো, জল খাওয়ানো সবটাই আমাকে একা হাতে করতে হয়, এই জন্য এখন অতটা পেরে উঠি না। তো এখন দিদি আসলেই বেশি এইসব টুকটাক জিনিসগুলো রান্না করা হয়ে থাকে। আর এই ইডলির রেসিপিটা আমি দিদির কাছ থেকে শিখে নিয়েছি। আগের দিন যে সুজির রেসিপিটা করেছিলাম, মানে সুজির ইডলিটা করেছিলাম, সেটাও দিদির কাছ থেকেই শিখেছি। আর আজকে যেটা করব সেটাও দিদির কাছ থেকেই শিখে নিলাম। দিদি ওই ইউটিউব ঘেটে ঘেটে আর কি সমস্ত কিছু শিখে নেয়। তবে আমার আর এখন ইউটিউব ঘেটে মানে রান্নার যে রেসিপিগুলো সেগুলো দেখার সময় হয়ে ওঠে না। যাই হোক, এদিকে বাদামের চাটনিটা বেশ সুন্দর হয়ে গেছে। আর আজকে না বাড়িতে কারি পাতার অভাব, মানে কারি পাতা নেই, সেই জন্য কারি পাতাটা দিতে পারলাম না। আগের দিন কারি পাতা দিয়ে এত ভালো টেস্ট হয়েছিল চাটনিটা, তবে চাটনিটা দিদি বলল আর একটু পাতলা করতে, মানে একটু বেশি ঘন হয়ে গেছে, তাই পরে না আবার একটু জল দিয়ে মিক্সিতে আর একটু ঘুরিয়ে দিয়েছিলাম। আর লাস্টে ওই যে লেবুর রস দিয়ে দিলাম, ভীষণ ভালো লাগে চাটনিটা খেতে। আগের দিন তো চাটনিতে বাড়িতে লাগানো বিলাতি ধরে পাতাগুলোও দিয়েছিলাম, তবে আজকে আর দেওয়া হয়নি, আজকে খেয়াল নেই সেটা দিতে। তো যাই হোক, এদিকে নিচে চলে এসেছি। আর আজকে কিন্তু এই ইডলিটা নিচের রান্নাঘরেই বানানো হচ্ছে। উপরে তো সিলিন্ডার নেই আপনারা জানেন, যে কারণে মানে গ্যাসেই তো এটা করতে হবে, ওই কারণে নিচে এসেই করছি। তো ব্যাটারটা বেশ ভালোই তৈরি হয়েছে দেখছি। তো এখন দিয়ে দিচ্ছি ইডলিগুলো তৈরি হওয়ার জন্য। আর এই ইডলি মেকারটা কিন্তু দিদির বাড়ির ইডলি মেকার, মানে দিদি যখন আসে ইডলি করার হলে ইডলি মেকারটা নিয়েই আসে। আগের দিনও আমি এটাতেই বানিয়েছিলাম ইডলি। আর এই ইডলি মেকারটাই না 12টা মতন ইডলি করা যায় এক একবারে। 3টে স্টেপ আছে আর প্রত্যেকটা স্টেপে 4টে করে ইডলি ধরে। তো এরকমভাবে 12টা ইডলি হয়। তো এই যে 10 মিনিট মতন সময় লাগলো ইডলিগুলো বানাতে। আর আমরা একটু বেকিং সোডাও দিয়ে নিয়েছিলাম ব্যাটারের মধ্যে, যাতে একটু ফোলে। আর দেখুন একদম ভরে ভরে আমি দিয়েছি বলে বেশ ফুলেছে। কিন্তু আমার শাশুড়ি মা বলছিল যে এত ভরে ভরে দিও না, তাহলে অসুবিধা হতে পারে, কিন্তু আমি দেখলাম ভরে ভরে দিয়েও কিন্তু ইডলিগুলো বেশ ভালো হয়েছে, ফুলেছে। তবে একটু লেগে ধরেছিল, তার কারণ আমার মনে হচ্ছে আমি তো সেরকম একটা এক্সপার্ট নই ইডলি বানাতে, হয়তো ওই যে অয়েল ব্রাশ করেছিলাম ওই তেলটা একটু কমই হয়েছে, যে কারণে একটুখানি দেখুন ধরে লেগেছে। তো এমনিতে কোনো অসুবিধা হয়নি, ইডলিগুলো কিন্তু ভীষণ সফট হয়েছে, সাথে স্পঞ্জিও হয়েছে। আজকে তো সকালে জলখাবারটা নিচেই হলো, মানে নিচের রান্নাঘরেই তৈরি হলো আর নিচেই খাওয়া দাওয়াটা হলো। আর দুপুরের দিকটা উপরে রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া নিচেই হবে, তার কারণ নিচে শাশুড়ি মা নিরামিষ রান্নাবান্না করেন, তাই আমরা সবাই একসাথে নিচেই খাবো। উপরে যা রান্না করব নিচেই নিয়ে আসবো। তবে এই যে নিচে রান্নাবান্না করলাম, নিচে রান্নাঘরে আসলাম, তবে কাউকে দেখাতে পারলাম না, মানে আমার শাশুড়ি মা, আমার ননদ। আসলে কি বলুন তো, ওরা না একটু ভিডিও করতে লজ্জা পায় বা ভিডিওটা খুব একটা পছন্দ করে না, এমনকি আমি ভিডিও বানাই সেটাও কিন্তু পছন্দ করে না। তবুও আমি আর কি জোর করে নিজের মতন করে করি, কারণ একটা তো কিছু করতেই হবে। যাই হোক, তবুও ওই শ্বশুরমশাই শাশুড়িমাকে এই কারণে কোনো সময় আপনাদেরকে দেখাতে পারি না, মানে নিচে গেলেও দেখাতে পারি না। নিচে যখন যাই তখন আসলে আমি ভিডিওই বানাই না, কারণ আমার মনে হয় সবাই তো সব কিছু পছন্দ করে না, যারা যেটা পছন্দ করে না তাদের সাথে সেটা না করাই ভালো। তবে যদি কোনো দিন ওনারা পছন্দ করেন এটাকে, বা ওনারা এটাকে মেনে নিতে পারেন, তাহলে অবশ্যই মানে আমার ভিডিওতে ওনাদেরকে দেখতে পাবেন। যাই হোক, আজকে আমি মাছের মাথা দিয়ে চাল কুমড়ো বানাচ্ছি। চাল কুমড়ো নিচেও নিরামিষ করে শাশুড়ি মা রান্না করবেন, তো আমি ভাবলাম যে অনেকগুলো মাথা রয়েছে, একটু মাথা দিয়ে চাল কুমড়ো বানাই। আর আমার বর তো মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট, লাউ ঘন্ট খেতে ভীষণ ভালোবাসে, তাই যখনই মাথা থাকে তখনই বলে যে একটু লাউ ঘন্ট বা চাল কুমড়ো ঘন্ট বানাও। বেশ কয়েকদিন হয়ে গেল এই যে একই ধরনের মাছ খাওয়া হচ্ছে, হয় রুই না হলে কাতলা। আসলে বাজারে ওই জ্যান্ত যে শোল মাছ বলেন বা লাঠা মাছ বলেন ওগুলো পাওয়া যাচ্ছে না। তাছাড়া সমুদ্রের মাছটা আমাদের খুব কমই খাওয়া হয়, মিছরিকে সমুদ্রের মাছ খুব একটা খাওয়াই না, বাচ্চাদেরকে হয়তো সমুদ্রের মাছ খুব একটা না খাওয়ানোই ভালো। তো আজকে আমি ভাবছি একটু পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝোলটা বানাবো। পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝোল খেতে আমার খুবই ভালো লাগে, যদিও ওটা একটু গা মাখা করলেই বেশি ভালো হয়, কিন্তু গা মাখা করলে হবে না, তার কারণ সবাই একটু ঝোল চায় জানেন তো। আর আমার শ্বশুর বাড়িতে না সবাই একটু ঝোল খেতে পছন্দ করে, যেই কারণে দেখবেন যে তরকারিগুলো একটু গা মাখা হলেও ভালো হয় সেগুলোও দেখবেন আমি একটু ঝোলঝোলি করি। যেমন মাছের ঝোল আমি বরাবরই দেখবেন একটু ঝোলঝোলি রাখি, আমার বর সবসময় বলে আর একটু ঝোল দাও, আর একটু ঝোল দাও। মানে এই বাড়িতে সবাই ঝোলটা বেশি পছন্দ করে, এমনকি না চিকেনেও ওরা ঝোল পছন্দ করে।
যেটা আমার একদমই ভাল লাগে না। আমি না চিকেনের ঝোল খুব একটা পছন্দ করি না, আমি চিকেনটা একটু গা মাখা করে পছন্দ করি, মানে ওই একটু কষা টাইপের পছন্দ করি। কিন্তু আমার বিয়ে হওয়ার পর থেকে এসেই দেখছি আমি যখনই চিকেনের ঝোলটা কম করি আমার শাশুড়িমা বলে যে ঝোলটা কম হয়ে গেল। তো এই জন্যই আর কি এখন আমি ওই ঝোল শুনতে শুনতে আমি নিজেই এখন এত বেশি জল দিয়ে ফেলি তরকারিতে, মানে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আমার বড় বলে যে এতটা ঝোল না রাখলেও পারতে। তো যেহেতু অনেকেই খাবো, মানে বেশ কয়েকজন আর কি, ওরা 3 জন আর আমরা এদিকে 3 জন, আমাদের বাড়িতে যে মাসি কাজ করে ওনাকে নিয়ে। তো এই কারণে ঝোলটা রেখেছি, কারণ সবার পাতে একটু করে দিতে গেলে ঝোল না হলে খুব অসুবিধায় পড়তে হয়। জানেন তো এই বাড়িতে আসার পর থেকে আমি যখনই ওই যে তরকারি রান্না করতাম তখনই মানে একটু কষা কষা করে রান্না করতাম, তো তখনই সবাই একটু ঝোল খুঁজতো, তখন মনটা খুব খারাপ হয়ে যেত যে আমি রান্না করলেই কি এরকমটা হয়, মানে আমি রান্না করলেই আর কি ঝোলে শর্ট পড়ে এরকমটা হতো। সেই থেকে মানে মনটা ভেঙে যেত, তখন থেকে ভাবতাম জলটা বেশি বেশি করেই দিয়ে দেবো। একবার কি হয়েছে, এই বাড়িতে একবার আমার জন্মদিন হয়েছিল, 2-1 লোককে আর কি বলা হয়েছিল, বাইরের লোককে। তো তখন না আমি নিজের হাতে চিকেন রান্না করেছিলাম, ফ্রাইড রাইস আর চিকেন। তো চিকেনটা আমি একটু গা মাখায় পছন্দ করি, যেহেতু মানে নিজের যেটা পছন্দ সেভাবেই তো আমরা করে ফেলি। তো ওইভাবেই চিকেনটা একটু গা মাখা করেছি। আর গা মাখা চিকেন করে যখন সবার পাতে আমার ননদ খেতে দিতে গেছে তখন না ঝোলটা একটু কম কম পেয়েছে, মানে খেতে দিতে গেলে মনে হয় আর একটু ঝোল হলে ভালো হয়। তো যে কারণে বলছিল যে ঝোলটা কম হয়ে গেছে, ঝোলটা কম হয়ে গেছে। আর যখন আমি রান্না বান্না করি তখন সেই রান্নায় যদি খারাপ, মানে কেউ যদি বলে যে এটা একটু কম হয়েছে বা ওটা একটু বেশি হয়েছে, আমার মনটা না ভীষণ ভেঙে যায়। আসলে আমি ভীষণই মানে সহজে ভেঙে পড়ি, কোনো কিছুতেই আমি সহজে ভেঙে পড়ি। তো যে কারণে তখন থেকে আমার মনটা খুব খারাপ হয়ে যেত যে আমি রান্না করলাম আর এরকম হলো। সেই থেকে না আমি ভয়ে ভয়েই থাকতাম, মানে যখনই আমার ননদরা আসুক বা বাড়িতে কোনো লোকজন আসুক বা আমার শাশুড়ির সামনেও যখন আমি রান্না বান্না করি তখন আমি সবসময় তরকারিতে একটু জলটা বেশি দিয়ে দিই, কারণ আমি জানি আমার তরকারিতে ঝোলটা কমই হবে আর সবাই বলবেই যে ঝোলটা কম হয়ে গেল। আর বারবার দেখবেন এক কথা শুনতেও কেমন যেন লাগে যে ঝোলটা কম হয়ে গেল, আর একটু বেশি হলে ভালো হতো, এরকম হয়েছে, মানে এরকম শুনতেও না খুব খারাপ লাগে, বিশেষ করে শ্বশুর বাড়িতে তো লাগেই। তো যেই কারণে ওটা আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে, জলটা বেশি করে এখন দিয়ে ফেলি ভয়ে ভয়ে আর কি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি স্নান করতে যাওয়ার আগে ভাবলাম যেসব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো একবারে ভাঁজ করে রাখি, তাহলে এরপরে তো আবার স্নান টান করে খাওয়া দাওয়ার ব্যাপার আছে দুপুরবেলা। তো দুপুরবেলা সবাই মিলে খেতে বসলে অনেকটা সময়ও লাগবে, সবাইকে খেতে দেওয়ার ব্যাপার আছে। তো যে কারণে হচ্ছে এই কাজগুলো আমি সেরে নিয়ে তারপরে নিচে যাব স্নান টান করে, আর তারপরে নিচেই কিন্তু খাওয়া দাওয়াটা হবে। আর এদিকে আমি সমস্ত কিছু তাড়াহুড়ো করে গোছাতে ব্যস্ত, আর আমার মেয়ে ওদিকে ওর যত বই আছে সমস্ত কিছু এলোমেলো করতে ব্যস্ত। আসলে ওর তো কোনো খেলার সাথে নেই, ও এগুলোকেই খেলা মনে করে, এই যে একবার এলোমেলো করে আবার একবার গোছায়। আর জানেন তো ওই যে মায়েদের একটু সময় দেওয়ার দরকার বাচ্চাদের, কিন্তু আমাদের মতো হাউসওয়াইফ মায়েদের কিন্তু সেই সময়টা একদমই হয়ে ওঠে না। আমরা না নিজের জন্য একটু সময় পাই আর না বাচ্চাকে সময় দিতে পারি। যাই হোক, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভীষণ ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।